স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। ম্যাচ ভেন্যু জাতীয় স্টেডিয়াম নয়, বাংলাদেশ ফুটবল দল অনুশীলন করেছে কিংস অ্যারেনায় -ডে 2-তে। হোম অ্যাডভান্টেজ না নেয়ার কারণ বৃষ্টি এবং মাঠের কন্ডিশনটাকে ভালো রাখা। টিম হোটেলে হয়েছে জিম সেশন। অর্ণবাপী রিপোর্টে বিস্তারিত। 10 জুন বাংলাদেশ সিঙ্গাপুর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে -2-ডেতে কোথায় কোন দল অনুশীলন করবে স্বাগতিক বাংলাদেশ এবং সিঙ্গাপুর। সিঙ্গাপুর কিন্তু অনুরোধ করেছিল তারা অনুশীলন করতে চায় জাতীয় স্টেডিয়ামে, মানে ম্যাচ ভেন্যুতে। বাংলাদেশ কিন্তু চাইলেই সেখানে করতে পারত, নাকি কোনো গাইডলাইন আছে, কোনো নিয়ম আছে? ম্যাচ কমিশনার যখন তার আন্ডারে সব কিছু নেয় সেক্ষেত্রে কিন্তু উনি যেটা ভালো মনে করবে, উনি কিন্তু বলেছে যে এই মাঠ এখন প্র্যাকটিসের জন্য নাই। আমরা কম্পিটিশনে নেমেছি, যেটা ফেয়ার সেটা করেই আমরা আসলে করব, যে আমরা কোনো অ্যাডভান্টেজ নিয়ে আমরা করতে চাচ্ছি না। এবং যেহেতু পিচে আমরাই খেলবো, আমাদের সবাই দেখবে, পিচটা ভালো থাকুক, সেটাই আমরা চাই। 5টা বাজার কিছুক্ষণের মধ্যেই টিম বাস কিংস অ্যারেনায় প্রবেশ করে এবং এই অনুশীলন একদমই ক্লোজ ডোর। কোচ কাবরেরার ইচ্ছাই কিন্তু ক্লোজ ডোর অনুশীলন করছে। তবে টিম হোটেলে সারাদিন নানা রকম অ্যাক্টিভিটিস হয়েছে, বিভিন্ন রকমের ভিডিও সেশন এবং একটা গ্রুপ করে করে কাবরেরা কিন্তু মিটিং করেছে। সকালে ব্রেকফাস্টের পর থেকে হলো কিছু প্লেয়ারদের রিকভারির যে জিনিসগুলো আমাদের হয়, সেই রিকভারি সেশনের পরপরই গ্রুপ ওয়াইজ কিছু কাজ থাকে, অ্যাক্টিভিটিস থাকে। সে প্লেয়াররা যারা গোলকিপার, ফরওয়ার্ড, মিডফিল্ডার, সবাইকে নিয়ে আসলে আমাদের কোচিং স্টাফরা কাজ করে। সবার আগে এসেছেন ফাহমিদুল, তারপর এসেছেন হামজা চৌধুরী এবং সবশেষ সমিত সোম। টিম ম্যানেজার জানিয়েছে এখন দলের বন্ডিংটা কোন পর্যায়ে আছে। এক্সিলেন্ট, কারণ আপনার দেশের বাইরে থেকে ঈদ করা আর দেশে থেকে ঢাকার মধ্যে এখানে ঈদ করার মধ্যে হোটেলের মধ্যে হাসি ঠাট্টার মধ্যে কিন্তু একটা সময় কেটে যাচ্ছে। জাতীয় দলে প্রবাসীদের সাথে দেশিদের যে সমন্বয়ের মাধ্যমে ভালো একটা ফুটবলের প্রত্যাশা করছে সমর্থকরা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে ড্র করে ভালো একটা অবস্থানে থাকা বাংলাদেশ সিঙ্গাপুরের সঙ্গে লড়বে কিন্তু 3 পয়েন্টের জন্যই। অর্ণবাপী, 71, ঢাকা। ঢাকায় এসে বিশ্রাম নিয়ে মাঠে নেমে পড়েছে সিঙ্গাপুর ফুটবল দল। বিকালে আর্মড ব্যাটালিয়ন মাঠে ক্লোজ ডোর অনুশীলন করেছে দ্য লায়ন্স। মঙ্গলবার হামজা শমিতদের মোকাবেলা করার আগে পুরোদমে নিজেদের প্রস্তুত করে নিতে মরিয়া সিঙ্গাপুর বস সুতোমু ওগুরা। বিস্তারিত হাসান সজীবের রিপোর্টে। 42 জনের বিশাল একটা বহর, 23 জন ফুটবলার, 19 জন কোচিং স্টাফ। এত বড় একটা দলকে নিয়ে প্র্যাকটিস করতে গেলে একটু তো সময় লাগবেই। প্লেয়ারদের আসার প্রায় 30 মিনিট আগে মাঠে হাজির কোচিং স্টাফরা। তারা তাদের সব ধরনের প্রস্তুতি সারছিলেন এবং প্লেয়ারদের জন্য অপেক্ষা করছিলেন। প্লেয়াররা আসলেন, মাঠ দেখলেন এবং তারা তাদের প্র্যাকটিসটা শুরু করে দিলেন। ক্লোজ ডোর অনুশীলন কোনোভাবে গণমাধ্যম অ্যালাউ না। প্রতিপক্ষ বাংলাদেশ তাদের কৌশল জেনে যাবে, সেই ভুল কাজটা তারা করতে চান না। এই জায়গাটায় একদমই সজাগ। আর এই সজাগ বা সিরিয়াসনেসটা তখনই এসেছে যখন বাংলাদেশ ভারতকে তাদের মাটিতে রুখে দিয়েছে। তখন থেকে কিন্তু সজাগ সিঙ্গাপুর। এরপর ভুটানের বিপক্ষে 2-0 গোলে জিতে বাংলাদেশ। অর্থাৎ বোঝাই যাচ্ছে বাংলাদেশের প্লেয়াররা কতটুকু আত্মবিশ্বাসী এই মুহূর্তে, কতটুকু চাঙ্গা, কতটুকু সিরিয়াস। ঈদের দিনেও হামজা শমিতরা প্র্যাকটিস করেছে। এই বাংলাদেশকে নিয়ে এবার ভাবার সময় হয়েছে। সিঙ্গাপুর তাদের সবশেষ ম্যাচগুলোতে ভালো পারফরমেন্স করতে না পারলেও ঘরের মাটিতে সবশেষ ম্যাচটাতে 3-1 গোলে হারিয়েছে মালদ্বীপকে। সেই আত্মবিশ্বাস নিয়ে প্রায় 10 বছর পর ঢাকা এসেছে সিঙ্গাপুর। একই সাথে বাংলাদেশও কিন্তু ভুটানের বিপক্ষে জিতে এই মুহূর্তে বেশ চাঙ্গা। অর্থাৎ বোঝাই যাচ্ছে দুই দলই তাদের জায়গা থেকে বেশ আত্মবিশ্বাসী। তবে যারা ভালো পারফরমেন্স করবে তারাই জিতবে, কেউ কাউকে ছাড় দিতে নারাজ। এই মুহূর্তে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার বাছাইয়ে সি গ্রুপে প্রত্যেকটা দলেরই 1 পয়েন্ট। যারা জিতবে তাদেরই সুযোগ থাকবে নিজেদের উপরে তোলার। বাফুফের সভাপতি তাবিত আওয়াল তিনি বিশ্বাস করছেন গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। তার আগে সিঙ্গাপুর ম্যাচটা জিততে হবে। সেই 10 বছর আগে যখন সিঙ্গাপুর বাংলাদেশে খেলতে এসেছিল, তারা সেই ম্যাচটা বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল। এবার পালা বাংলাদেশের কঠিন দলটাকে নিয়ে সিঙ্গাপুরকে হারিয়ে বাংলাদেশের ফুটবলটাকে নতুনভাবে জাগিয়ে তোলা, এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার সেখানে নিজেদের আরও বেশি উজ্জীবিত করা, আরও বেশি রাঙানো। কাজটা কঠিন, তবে অসম্ভব নয়। হাসান সজীব, 71, ঢাকা।
সিঙ্গাপুর এগিয়ে র্যাঙ্কিংয়ে, কিন্তু বাংলাদেশ ফেভারিট। সাবেকদের চোখে আলফাস চুন্নুরা বলছেন হামজা ফাহমিদুলরা বাজিমাত করবে 10 তারিখের ম্যাচে। সিঙ্গাপুরকে সমীহ জাগানো দল মনে করলেও ঘরের মাঠে দর্শকদের উন্মাদনা বড় শক্তি স্বাগতিকদের জন্য, এমনটাই সাবেক ফুটবলারদের মত। আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশ কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। বিশেষ করে ইন্ডিয়ার সঙ্গে যে ম্যাচ খেলেছে, ভুটানের সঙ্গে যে ম্যাচ খেলেছে, সেই ধারাবাহিকতা যদি বজায় থাকে, আমি মনে করি সিঙ্গাপুরকে হারানো কোনো ম্যাটার না। যে স্ট্রাইকিংয়ে যে দুর্বলতা আছে সেখানে সুমিত সুমটা এটাকে পুষিয়ে দেবে। বাংলাদেশে এখন ফুটবলের জয় জয়কার। আমি মনে করি যে বাংলাদেশে সিঙ্গাপুরের সাথে হোম ম্যাচ একটা বিশাল একটা অ্যাডভান্টেজ। এটা যদি খেলোয়াড়রা মন থেকে নিতে পারে, যে উৎসাহটা যদি নিতে পারে, এবং সাপোর্টাররা সারা বাংলাদেশের সাপোর্ট তাদের পিছনে আছে, এবং আমার মনে হয় যে অ্যাডভান্টেজ হিসাবে আমাদের জয় করা দরকার। সিঙ্গাপুর অবশ্যই ভালো টিম, তাদের সমীহ করে খেলতে হবে, এবং সবাই যদি নিজের দেশের খেলা, দেশের মাটিতে খেলা, সবাই যদি জান প্রাণ উজাড় করে খেলে, আমার মনে হয় আমরা জিততে পারবো ইনশাল্লাহ। আমাদের সময় যে খেলাটা খেলতাম তখন যে ক্রাউড ছিল 90s 80s, সেই ক্রাউডটা আবার ফিরে আসতেছে, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। তার মধ্যে সমিত সোম আমাদের যোগ হচ্ছে আবার নতুন করে, হয়তো সে 10 তারিখ খেলবে। হামজার প্লাস পয়েন্ট, হামজা একটা দারুণ দুর্দান্ত একটা খেলোয়াড় আমাদের সাথে সংযোগ হয়েছে। তার সংযোগ হওয়াতে আমাদের টিমের একটা স্পিরিট বেড়ে গেছে। সব মিলিয়ে অ্যাটমসফিয়ারটা ফ্যান্টাস্টিক, এবং আমি আশাবাদী যে 10 তারিখে আমরা জয় হব। যদিও আমাদের সাথে র্যাঙ্কিংয়ে তারা প্রায় 20 ধাপ এগিয়ে, কিন্তু র্যাঙ্কিং ডাজেন্ট ম্যাটার। বাংলাদেশকে আটকাতে ফাঁদ পাচ্ছে ফান্দি ব্রাদার্স। হামজা শমিদদের হারাতে প্রায় 1 বছর পর সিঙ্গাপুর দলে ফিরেছেন ইকসান ফান্দি, সাথে আছেন তার ভাই ইলহান ফান্দি। 6 ফিট উচ্চতার দুই ভাই কাঁপিয়ে দিতে পারে স্বাগতিকদের রক্ষণ ভাগ। বাংলাদেশ কি পারবে সিঙ্গাপুরকে হারিয়ে নতুন গল্প লিখতে? কোহিনুর কণা রিপোর্ট। গতির সাথে ক্ষিপ্রতা, অ্যারিয়াল ডুয়েল উইনে 16 আনা পাকা। তার ফোকাস একটাই, গোল স্কোর। অ্যাডাপ্টেবিলিটির সাথে ফিজিক্যালিটি তাকে করেছে ভার্সেটাইল। 6 ফিট উচ্চতার 26 বছর বয়সী সিঙ্গাপুরিয়ান স্ট্রাইকার ইকসান বিন ফান্দি আহমেদ বাংলাদেশের জন্য ভয়ের আরেক নাম। ইনজুরির সাথে ক্লাব কমিটমেন্ট, দলের সাথে ইকসান ফান্দি ছিলেন না প্রায় 1 বছর। অবশেষে মালদ্বীপের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে ফিরেছেন জাতীয় দলে। কামব্যাকের ম্যাচে করেছেন জোড়া গোল। মূলত এশিয়ান কাপ বাছে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্যই ফেরানো হয়েছে সিঙ্গাপুরের এই লেজেন্ড ফুটবলারকে। 2017 সালে সিঙ্গাপুরের জার্সিতে ডেবিউ হয় ইকসান ফান্দির। আন্তর্জাতিক ক্যারিয়ারে 39 ম্যাচে 20 গোল এই ফুটবলারের। তবে গেল প্রায় 2 বছরে সিঙ্গাপুরের হয়ে 28 ম্যাচের 25টি মিস করেছেন এই স্কোরার। 2024-25 সিজনে থাই লিগে খেলেছেন 12 ম্যাচ, 478 মিনিট খেলে গোল করেছেন মোটে 2টা, অন টার্গেট শট 7টা। ইকসানের সাম্প্রতিক ফর্ম আপ টু দ্য মার্ক না হলেও যে কোনো সময় কাঁপিয়ে দিতে পারে বাংলাদেশের রক্ষণ। লং বল থেকে গোল করা, সেট পিস থেকে স্কোর করাতে বেশ পটু এই ফুটবলার। তাই তো ইকসানকে আটকাতে তারিক কাজী তপুবর্মনদের রাখতে হবে বাড়তি পরিকল্পনা। এক ইকসান ফান্দি যেখানে ফাঁদে ফেলতে পারে বাংলাদেশকে, সেখানে হামজা শমিদদের চ্যালেঞ্জ জানাতে আছে তার ছোট ভাই ইলহান ফান্দি। খেলেন একই পজিশনে। বাংলাদেশের বিপক্ষে সুতোমো উগুরার স্টার্টিং 11-এ ফান্দি ব্রাদার্সকে দেখা যাওয়ার আছে জোর সম্ভাবনা। ইকসান ফান্দি, ইলহান ফান্দি, এই দুই শার্প শুটারের বাধার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। হামজা শমিদ ফাহমিদুলদের নিয়ে সিঙ্গাপুর জট খুলতে পারবেন তো স্প্যানিশ মাস্টারমাইন্ড হাভিয়ের কাবরেরা? কোহিনুর কণা, 71। ঈদের বন্ধেও থেমে নেই হামজা শমিদদের জার্সি বিক্রি। রাজধানীর গুলিস্তানে বাংলাদেশের জার্সি কিনতে ছুটে যাচ্ছেন খেলা পাগল ভক্তরা। চাহিদা অনুযায়ী সরবরাহ কম বলছেন বিক্রেতারা। সিঙ্গাপুর ম্যাচের দিন বিপুল পরিমাণ জার্সি বিক্রির আশা তাদের। লাল সবুজদের জার্সি বেচাকেনা নিয়ে আপডেট থাকছে হাসান সজীবের রিপোর্টে। পবিত্র ঈদুল আজহা দ্বিতীয় দিন গুলিস্তানে বেশিরভাগ দোকানই বন্ধ থাকলেও স্পোর্টসের দোকানগুলো কিন্তু খোলা, কারণ আর মাত্র 2 দিন বাকি বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের। তার আগে জার্সি বিক্রিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন দোকানদাররা। ঈদের আগে ব্যস্ত সময় কাটিয়েছেন, এখন ঈদের পরেও আসলে দোকানটা খুলে ফেলেছেন। কখনো কি এমন অভিজ্ঞতা হয়েছে যে ঈদের পর দিনই এই জার্সি বিক্রি করেছেন? জি না, এই প্রথম। সেটা কেন হচ্ছে? আমার বাংলাদেশের জার্সি ভালো চলতেছে এখন, এই কারণে আমরা খোলা রাখছি।
আর সিঙ্গাপুরের লগে বাংলাদেশের খেলা এই কারণে এই বিশ্বাসটা কি কাজ করছিল যে আজকে গেলে জার্সি পাওয়া যাবে, কারণ ঈদের দ্বিতীয় দিন সবই তো বন্ধ? বন্ধ, তারপর আসলাম, মনে হলো যে 10 তারিখে তো খেলা এর জন্য পাবো। একটা আছে আরেকটা নিতেইছি, লালটা আছে সাদাটা নিতেইছি। কি পরিমাণে জার্সি উঠিয়েছেন এবং কেমন সাড়া পাচ্ছেন? না এখন বর্তমান জার্সি মার্কেটে কম নাই, মার্কেটে মাল নাই। হ্যাঁ এটাও এরকম মার্কেটও এরকম মাল প্রায় গরুর মধ্যে শেষ হয়ে গেছে। তা আমাদের কিছু মাল আমরা রাখছি ঈদের পরে বেচার জন্য। মার্কেট বলে সব বন্ধ, তাই ফুটপাতের জন্য কিছু মাল স্টক করে রাখছি, মানে অল্প কিছু। ঈদের পর দিনই জার্সি বিক্রি করছেন, এটা কি কখনো আপনার লাইফে ঘটেছে? নাই আর করে না, এই ফার্স্ট। আরেকবার করছিল বিশ্বকাপের সময়। এই বিশ্বাসটা কি আপনার ছিল যে ঈদের পর দিন জার্সি বিক্রি হবে? হ্যাঁ এই বিশ্বাস আসতে গেলে 10 তারিখে খেলা আছে তো, খেলার দিন আরও বেশি চলে। আমরা এর আগের খেলার দিনে যে চলা চলছে অপরিমাণ, একদম সেম বিশ্বকাপের মধ্যে চলছে। ব্রাজিল আর্জেন্টিনা যেভাবে চলে এইভাবে চলছে বাংলাদেশের জার্সি। এখন পর্যন্ত কেমন সাড়া পেলেন? চলতেছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ চলতেছে। আপনি খাড়া দেখেন, পাবলিক তখন কম, তারপরে মোটামুটি চলতেছে। আরও তো দুদিন বাকি আছে, কি মনে হচ্ছে? হ্যাঁ চলতে আছে তো, কি মনে হয় মানে আপনি আর খেলা দিন ওই দিন মনে হয় হুলস্থুর। বলছিলেন একজন বিক্রেতা বাংলাদেশের জার্সি বিক্রি করছেন তিনি ঈদের দ্বিতীয় দিন এসে। তার এই বিশ্বাসটা ছিল বাংলাদেশের জার্সি বিক্রি হবে, কারণ প্রচুর সাপোর্টার রয়েছেন, প্রচুর খেলা পাগল মানুষ রয়েছেন। বাংলাদেশের এই জার্সির মাহাত্ম্য আরও বাড়বে যখন বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা জিতে নেবে। অনেকের কাছে এই জার্সিটা শুধু জার্সি নয়, আবেগ, ভালোবাসার নাম। এখন হামজা, শমিত, ফাহমিদুলদের সেই ভালোবাসার প্রতিদান দিতে হবে। হাসান সজীব, ৭১, ঢাকা। ক্লাব কিংবা জাতীয় দল নিজের কাজটা সবসময় দায়িত্ব নিয়ে করতে চান মোহাম্মদ হৃদয়। সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাটিতে ভালো কিছুর প্রত্যাশা এই ডিফেন্ডারের। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়ে ফুটবলারদের ধারাবাহিক রিপোর্টের ১১তম পর্বে মোহাম্মদ হৃদয়ের কথা শুনেছেন অর্ণব বাপি। পেশাদার লীগ ফুটবল বিপিএলে আবাহনীর হয়ে যাত্রা শুরু। ক্লাবের দুঃসময়েও ছেড়ে যাননি, অধিনায়কের দায়িত্ব নিয়ে লড়ছেন। বয়সভিত্তিক দল অনূর্ধ্ব 14, 16, 19, 23 পেরিয়ে হৃদয় জায়গা করে নিয়েছেন জাতীয় দলে। নারায়ণগঞ্জ থেকে উঠে আসা এই ফুটবলারের নানা গল্প শুনবো, সেই সাথে বাংলাদেশের আগামী ম্যাচগুলো নিয়েও কথা বলবো হৃদয়ের সাথে। ভারতের সঙ্গে সবশেষ ম্যাচ জাতীয় দলের হয়ে, ম্যাচটা জিততে পারলে কি বেশি ভালো লাগতো? হ্যাঁ অবশ্যই, ম্যাচটাতে যদি আমরা 3টা পয়েন্ট নিয়ে আসতে পারতাম তাহলে আমাদের জন্য খুব ভালো একটা বিগ অপরচুনিটি ছিল এবং আমাদের সুযোগও ছিল, যেহেতু আমরা আমাদের সামান্য কিছু মিস্টেকের কারণে হয়তো আমরা ওই 3টা পয়েন্ট নিয়ে আসতে পারি নাই। তার মধ্যে আমারও একটা বিগ মিস্টেক ছিল, যদি আমিও একটা গোলের সুযোগ পেয়েছিলাম, যদি গোলটা করতে পারতাম দেখা গেছে ওই গোল থেকেও একটা উইনিং পয়েন্ট আসতে পারতো। দীর্ঘদিনের ফুটবল ক্যারিয়ার, এখন যে একটা ফুটবলের ওয়েভ চলছে সেটা কতটা এনজয় করছেন? এটা ফুটবলারদের জন্য খুব ভালো একটা পজিটিভ সাইড। আর বেসিক্যালি হামজা চৌধুরী ভাই আমাদের টিমের সাথে জয়েন করার পর থেকে আরও বেশি জিনিসটা আরও বেড়ে গেছে। আসলে আমি মনে করি এই জিনিসটা যেন আরও সামনের দিকে আরও এগিয়ে যায়। হামজা প্রসঙ্গ যখন আসলোই তখন জানতে চাইবো যে আপনার সঙ্গে তার কী ধরনের কমিউনিকেশন হয়েছে? পজিটিভ কথাই বলতো, যেটা করলে আমরা মাঠে এবং মাঠের বাইরে ভালোভাবে একটা ফুটবল উপহার মানুষকে দিতে পারবো আর কি। হামজা তো খেলেছেন এবং ফাহমিদুল এবং শামিদ সোম একাধিক বিদেশি ফুটবলার আসছে, এই বিষয়টা দেশের ফুটবলের জন্য কতটা গুড সাইন? যে বিষয়গুলা আমরা ফলো করলে আমাদের ফুটবলের জন্য ভালো হবে আমি চাই সেটাই। নিজের অবস্থান জাতীয় দলে ধরে রাখা নিয়ে কি কোনো ধরনের শঙ্কা তৈরি হয় এই প্রবাসী ফুটবলাররা আসলে? আমি চ্যালেঞ্জ নিতে চাই, কারণ শুধু আমি না, প্রত্যেকটা প্লেয়ারই চ্যালেঞ্জ নিতে খুব পছন্দ করে। তো আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেন আমি ভালো পারফরমেন্স করে টিমের মধ্যে থাকতে পারি আর কি। প্রবাসী ফুটবলারদের সঙ্গে আমাদের দেশি লোকাল ফুটবলারদের সম্পর্ক নিয়ে নানা ধরনের গুঞ্জন কথাবার্তা কিন্তু আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখতে পাই। আসলে এটা কতটুকু সত্য এবং আপনাদের সঙ্গে তাদের সম্পর্কটা কীভাবে তৈরি হয়? একটা প্লেয়ারের সাথে কিন্তু একটা প্লেয়ারের সবসময় ভালো একটা সম্পর্ক, একটা ভালো বন্ডিং থাকে। তো আমি মনে করি আমরা প্লেয়ারদের সবসময় সাপোর্টে আছি। টিম গেম, সবাই মিলেই ভালো করতে হবে। সেক্ষেত্রে নেক্সট ম্যাচ যেটা সিঙ্গাপুরের সঙ্গে, আমাদের সবার চেষ্টা থাকবে যেভাবেই হোক না কেন আমরা যেন 3টা পয়েন্ট আমরা রাখতে পারি। আর এজন্য আমি মনে করি যে আমাদের আরও সব থেকে বেশি ফোকাস থাকতে হবে। ফুটবলের ক্যারিয়ারটা থ্রু আউট দেখলে কতটা কঠিন ছিল এই পথ চলা? আমার যে একাডেমির কোচ, তার নাম হচ্ছে মোহাম্মদ জাকির ভাই, আমি তাকে খুব রেসপেক্ট করি, কারণ তার মাধ্যমে আমি মনে করি তার সব থেকে বড় অবদান আমার এত দূরে আসার পেছনে।
হৃদয়ের কি প্রত্যাশা আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশ টিমকে সে কোথায় দেখতে চায়? আমার সব থেকে বড় একটা ইচ্ছা যে আমি চাই আমি বাংলাদেশ ন্যাশনাল টিমে থাকা অবস্থায় যেন আমি একটা সাব গেমস চ্যাম্পিয়ন হতে পারি। নিজেকে আরও বেশি মেলে ধরার জন্য হৃদয় কতটা এফোর্ট দিচ্ছে এখন? আমি একটা জিনিস অনেক মনে প্রাণে বিলিভ করি, হার্ডওয়ার্ক। একটা ফুটবলারের সব থেকে বড় অস্ত্র হচ্ছে সে হার্ডওয়ার্ক। অবশ্যই দেশবাসীও সেটা প্রত্যাশা করে। হৃদয় দিয়ে খেলছে বলেই কিন্তু বাংলাদেশের ফুটবলটা একটা ভালো জায়গায় যাওয়ার স্বপ্ন দেখছে। যতই প্রবাসী ফুটবলাররা আসুক, সবাইকে মিলেমিশেই কিন্তু সেই লক্ষ্যে পৌঁছাতে হবে। অর্ণব বাপি, 71, ঢাকা। নেশনস লিগে কে জিতবে নিজেদের দ্বিতীয় শিরোপা, স্পেন নাকি পর্তুগাল? এই প্রশ্নের উত্তর দিতেই রাত 1টায় মিউনিখের আলিয়ান্স অ্যারেনায় মাঠে নামছে দুই দল। মুখোমুখি হচ্ছে দুই প্রজন্মের দুই তারকা রোনালদো ও লামিন ইয়ামাল। মেগা ফাইনালের আগে প্রেসের মুখোমুখি হয়েছিলেন CR7, দিয়েছেন ম্যাচের ভেতর আর বাইরের নানা প্রশ্নের উত্তর। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। জার্মানির মিউনিখে টিম পর্তুগাল, যেখানে মধ্যমণি ক্রিশ্চিয়ানো রোনালদো শুধু ক্যামেরার ফ্রেমে নয়, রাতে পর্তুগালের দ্বিতীয় ন্যাশনস লিগ শিরোপা জয়ের মিশনে প্রত্যাশার কেন্দ্রে CR7। অথচ এই রোনালদোকেই কিনা 3 বছর আগে সাইড লাইনে ফেলে দিয়েছিলেন তখনকার কোচ ফার্নান্দো সান্তোস। কাতার বিশ্বকাপে জন্ম দিয়েছিলেন অবাক করা ঘটনার। কিন্তু ফার্নান্দো সান্তোস না বুঝলেও রবার্তো মার্তিনেজ জানেন এই বয়সেও বড় আসরে বাজির ঘোড়া ক্রিশ্চিয়ানো। এই তো দুদিন আগেই সেমিফাইনালে জার্মানির বিপক্ষে গোল করে দলকে ফাইনালে তুলেছেন। তাই পারফরম্যান্স হোক কিংবা নাম কিংবা গ্ল্যামার, রোনালদো সব সময়ই হট টপিক। ফাইনালের আগে যা দেখা গেল আরও একবার। ম্যাচের আগে প্রেস কনফারেন্সে রোনালদোকে প্রশ্ন করা হয় তার ক্লাব ক্যারিয়ার নিয়ে। রোনালদো কি আল নাসর ছেড়ে অন্য কোনো ক্লাবে যাচ্ছেন, যাদের হয়ে ক্লাব বিশ্বকাপ খেলবেন? এগুলো এখন অনর্থক। জাতীয় দলের বাইরে অন্য টপিকে কথা বলার মানে নেই। কিন্তু হ্যাঁ, কিছু দল আমার সাথে যোগাযোগ করেছিল। এদের মধ্যে কারো প্রস্তাব আকর্ষণীয় ছিল, কারোটা ছিল না। কিন্তু আমি একটা সিদ্ধান্ত নিয়েছি এবং এটা প্রায় চূড়ান্ত। আমি ক্লাব বিশ্বকাপে খেলবো না। শুধু ক্লাব বিশ্বকাপই না, মেসির সাথে রোনালদোর সম্পর্ক ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলন থেকে বাদ যায়নি। অবশ্য ক্রিশ্চিয়ানো যা বলেছেন তাতে রোনালদো আর মেসির মাঝে কে বড়, এই প্রশ্ন তোলা ভক্তরা নিরাশী হবেন। লিওনেল মেসির প্রতি আলাদা ভালোবাসা আছে আমার। আমরা অনেক বছর ধরে প্রতিদ্বন্দ্বী। এরই মধ্যে কয়েকটি ইন্টারভিউতে বলেছি আমরা টপ স্টেজে ছিলাম প্রায় 15 বছর ধরে। এখন তো সে একটু আধটু ইংলিশ জানে, আগে ইংলিশে কথা বলতো না। যে কোনো অনুষ্ঠানে তার অনুবাদ আমিই করতাম। আমি তাকে অনেক পছন্দ করি কারণ সে আমাকে সম্মান করে। এদিকে ন্যাশনস লিগে এবারই প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে রোনালদো ও লামিন ইয়ামাল, যাদের মাঝে বয়সের গ্যাপটা 23 বছর। রোনালদো যখন প্রথম ব্যালন ডিওর জেতেন তখন লামিনের বয়স 18 মাসও হয়নি। সেই লামিনই এখন তার আইডল রোনালদোর সামনে। অবশ্য CR7 লামিনের সাথে এই দ্বৈরথকে যেভাবে বর্ণনা করেছেন তাতে পুরনো কথাটাই সামনে চলে আসে। গুণীর কদর গুণীরাই দিতে জানেন। দেখুন, বাচ্চাটা এখন দারুণ খেলছে। সে এমন এক ক্লাবে আছে যা তাকে জাতীয় দলের জন্য আরো শানিত করছে। আমি শুধু বলবো ওকে বড় হতে দিন এবং ফুটবলের স্বার্থেই কোনো চাপের মধ্যে ওকে ফেলবেন না। তাহলেই এমন এক প্রতিভা আমরা লম্বা সময় ধরে উপভোগ করতে পারবো। তাকে তার মতো বেড়ে উঠতে দিতে হবে। মিউনিখের আলিয়ান্স অ্যারেনায় রাত 1টার মেগা ফাইনালে পর্তুগাল আর স্পেন দুই দলের সামনেই রেকর্ড দ্বিতীয় শিরোপা জয়ের হাতছানি। তবে স্পেন কিছুটা হলেও এই ব্যাটেলে এগিয়ে, কেননা টানা তৃতীয়বারের মতো ন্যাশনস লিগের ফাইনালে লা রোজারা। পার্থ বণিক, 71। এই ছিল এই মুহূর্তের খেলা যুগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।